এ ফার কাই ফ্রম আফ্রিকা, এটা সেকেন্ড পার্টের ভিডিও সেমিস্টার 6-এর জন্য। আমরা সেকেন্ড স্ট্যান্জাটা পড়ছিলাম, কন্টিনিউ করছি। দ্য ভায়োলেন্স অফ বিস্ট অন বিস্ট ইজ রেড অ্যাজ ন্যাচারাল ল, বাট আপরাইট ম্যান সিক্স হিজ ডিভিনিটি বাই ইনফ্লিক্টিং পেইন। এখানে বলবার চেষ্টা করছেন যে যখন একটা জন্তু আরেকটা জন্তুকে আক্রমণ করে, এটা প্রকৃতির নিয়মে করে। কারণ একটা সিংহকে যদি বাঁচতে হয় তাহলে তাকে শিকার করতেই হবে, নয়তো সে বেঁচে থাকতে পারবে না। একটা সাপকে যদি বেঁচে থাকতে হয় তাকে ইঁদুরকে খেতেই হবে। তো একটা বিস্ট মানে একটা অ্যানিমাল যখন আরেকটা অ্যানিমালকে আক্রমণ করে, তাকে হত্যা করবার চেষ্টা করে, তখন সেইটা কিন্তু একটা প্রকৃতির নিয়মের মধ্যেই হয়, এটা প্রকৃতির নিয়মের বাইরে নয়। কিন্তু একজন মানুষ যখন আরেকজন মানুষকে আক্রমণ করে সেটা কিন্তু আনন্যাচারাল। কারণ একটা মানুষ আরেকজন মানুষকে কিন্তু খাবার জন্য আক্রমণ করে না। মানুষের খাবার জন্য কিন্তু প্রকৃতি অনেক কিছু দিয়েছে, গাছে ফলমূল রয়েছে, খেতে নানা রকমের ক্রপস রয়েছে, ধান রয়েছে, চাল রয়েছে, এবং তার সাথে সাথে পশু পাখি রয়েছে যেগুলো আমরা মেরে খাই। কিন্তু তাহলে আরেকজন মানুষকে কেন মানুষ হত্যা করে? কারণ একজন মানুষ ক্ষমতার লোভে, একজন মানুষ নিজের হাতে আরও বেশি শক্তি পাবার লোভে অন্য মানুষকে হত্যা করে, অন্য মানুষকে কষ্ট দেয়। তাহলে দেখো এখানটা আরেকবার পড়ছি। দ্য ভায়োলেন্স অফ বিস্ট অন বিস্ট ইজ রেড অ্যাজ ন্যাচারাল ল। মানে বিস্ট মানে হচ্ছে অ্যানিমাল। তো একটা অ্যানিমাল যখন আরেকটা অ্যানিমালকে আক্রমণ করে, তাকে হত্যা করে, সেটাকে প্রকৃতির নিয়ম হিসাবেই দেখা হয়। ইজ রেড মানে দেখা হয়, বোঝা যায়, সেটাকে প্রকৃতির নিয়ম হিসাবেই দেখা যায়। বাট আপরাইট ম্যান সিক্স হিজ ডিভিনিটি বাই ইনফ্লিক্টিং পেন। কিন্তু মানুষ, মানব জাতি, যে তো পশুদের মধ্যেই একজন, কিন্তু কম্পেয়ার টু আদার অ্যানিমালস ম্যান ইজ আপরাইট। মানুষের একটা ব্রেন রয়েছে, মানুষের একটা কনসায়েন্স রয়েছে, একটা মরাল ভ্যালিউজ রয়েছে। সেটা থাকা সত্ত্বেও মানুষ কেন অন্য মানুষকে আক্রমণ করে, কেন মানুষ অন্য মানুষকে পেন দেয়, কষ্ট দেয়? কারণ হি সিক্স হিজ ডিভিনিটি, সে তার মহত্ব প্রমাণ করতে চায়। সে প্রমাণ করতে চায় আমি বেশি শক্তিশালী, আমি বেশি ক্ষমতাবান। এটা প্রমাণ করবার জন্যই মানুষ, নিজের ক্ষমতার লোহা মানাবার জন্যই মানুষ কিন্তু অন্য জাতিকে, অন্য মানুষকে আক্রমণ করে এবং তাকে পরাধীন করবার চেষ্টা করে। ডেলিরিয়াস অ্যাজ দিজ ওয়ারিড বিস্ট, his wars dance to the tightened carcass of a drum, while he calls courage still that native dread of white peace contracted by the dead. বলছে ডেলিরিয়াস মানেটা লিখে দিয়েছি দেখো, আনরিস্ট্রেইনড মানে যেটা কোনো কন্ট্রোলের মধ্যে নেই, আনকন্ট্রোলড। অ্যাজ দিজ ওয়ারিড বিস্ট, বিস্ট মানে বারবার বলছি অ্যানিমাল, চিন্তাগ্রস্ত, দুশ্চিন্তাগ্রস্ত পশু পাখি, ওয়ারিড বিস্ট। হিজ ওয়ার্স ডান্স টু দ্য টাইটেন্ড ক্যারাক্রাস। ক্যারাক্রাস মানে হচ্ছে ডেড বডি, আগেই বলে পুরনো, মানে মানুষের যখন শরীরটা, মানুষ মরে যায় তখন তার শরীরটা আস্তে আস্তে যে পচন ধরতে শুরু করে, আস্তে আস্তে যে নানা রকমের ব্যাকটেরিয়া, ফাঙ্গাস সেটাকে ভেতর থেকে কুরে কুরে খেতে শুরু করে, এটা তার সেই অবস্থায় মানুষের শরীরটাকে ক্যারাকাস বলা হয়। তো বলছে যে ক্যারাকাস, ডেড বডি দিয়ে তৈরি হওয়া ড্রামের ধুনে মানুষ নাচে। এর মানেটা দুটোভাবে ইন্টারপ্রেট করা যেতে পারে, বোঝার চেষ্টা করো। প্রথম হচ্ছে যে তোমরা জানো যে ঢোল যেটা বানানো হয়, তার সেটা কীভাবে হয় না, মাঝখানে একটা, জেনারেলি আমাদের দেশে কী হয় না, একটা মাটি দিয়ে একটা সিলিন্ডার মতো তৈরি করা হয়, যা দুটো দিক মুখ খোলা থাকে, এবং সেই দুটো দিকে চামড়া দিয়ে একটা প্রলেপ তৈরি করা হয়, একটা আস্তরণ তৈরি করা হয়, লেয়ার তৈরি করা হয়। তো চামড়াটা কোথা থেকে আসছে? তার মানে কোনো পশু পাখিকে তোমায় হত্যা করতে হচ্ছে, সেই পশু পাখিকে হত্যা করে তাদের চামড়াটাকে নিয়ে সেটাকে ঢোল বা ঢাকে লাগানো হচ্ছে।
এখনকার দিনে হয়তো আর্টিফিশিয়ালি তৈরি করা হয়, সেটা আর কোনো জন্তু জানোয়ারের চামড়া দিয়ে অতটা হয় না, কিন্তু আগেকার দিনে যখন ঢাক বানানো হতো বা ঢোল বানানো হতো সেটা কিন্তু জন্তু জানোয়ারের চামড়া দিয়েই তৈরি হতো, লেদার দিয়েই হতো। তাই টাইটেন্ড ক্যারাকাস অফ আ ড্রাম, এটার মানে হচ্ছে যখন একটা ড্রাম বানানো হয়, একটা ঢোল বানানো হয়, তখন একটা কোনো পশুর মৃতদেহ থেকে চামড়া কেড়ে নিয়ে এসে, ছিঁড়ে নিয়ে এসে সেই ঢোলটাকে বানানো হয়, এবং সেই ঢোলটা বাজিয়ে বাজিয়ে মানুষ কী করে, তারা আনন্দে নাচে। মানে কারুর মৃত্যু হলো, কারুর কষ্ট হলো, তার মরার পর তার চামড়াটাকে ছিঁড়ে নিয়ে এসে মানুষ আনন্দে উৎসাহে নৃত্য করছে। এখানে আরেকটা সাজেশানও রয়েছে, সেটা হচ্ছে যে এই যে আফ্রিকার উপজাতিগুলো ছিল, তাদের যে নিজস্ব বাদ্যযন্ত্র, যেমন আমাদের ভারতবর্ষের উপজাতির নিজস্ব কিন্তু বাদ্যযন্ত্র রয়েছে। যেমন একদিকে তোমার আমাদের যারা সাঁওতাল প্রজাতির মানুষ, তারা কিন্তু রেগুলারলি ওই ধামসা, মাদল, এই ধরনের মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বাজিয়ে সেলিব্রেট করে। ঠিক সেরকমভাবে আফ্রিকার উপজাতির মানুষদেরও কিন্তু ওই রকম ধামসা, মাদলের মতো নানা রকমের মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট আছে, ঢোল আছে, যেগুলো তারা কিন্তু জন্তু জানোয়ারের চামড়া দিয়ে তৈরি করে। আবার অনেক সময় বলা হতো যে এগুলো মরা মানুষের চামড়া দিয়েও তৈরি করা হতো। এখন সেটা কতটা সত্যি তার কোনো প্রমাণ নেই, কিন্তু এটা বলা হতো যে মরা মানুষের চামড়া দিয়েও তৈরি করা হতো। তাই ক্যারাকাস বলতে কিন্তু ডেড বডি অফ আ ম্যানও মিন করতে পারে, বা ডেড বডি অফ অ্যান অ্যানিমালও মিন করতে পারে। তাহলে এখানে কি বলা হচ্ছে না, এই যে মানুষগুলো, এরা মৃত্যুর মিছিলে এতটাই মত্ত হয়ে গেছে, এরা লোককে হত্যা করবার আনন্দে এতটাই মত্ত হয়ে গেছে যে লোকের গা থেকে ছিঁড়ে নিয়ে আসা চামড়া দিয়ে ঢোল বানিয়ে এরা ঢোল বাজিয়ে বাজিয়ে আনন্দে নাচছে। এরা এতটাই বেশি হিংস্র হয়ে গেছে হত্যা লীলাতে মত্ত হয়ে। তাহলে হিজ ওয়ার্স ডান্স টু দ্য টাইটেন্ড ক্যারাকাস অফ আ ড্রাম। এখানে আরেকটা জিনিস আমাদের বুঝতে হবে, নর্মালি যখন কোনো কবি তার নিজের গ্রামের সম্বন্ধে, তার নিজের জাতির সম্বন্ধে বর্ণনা দেয়, তিনি কিন্তু সবসময় সেটা নিয়ে তার একটা গর্ব প্রকাশ করেন যে আমি গর্বিত, আমার উপজাতির মানুষরা বা আমার প্রজাতির মানুষরা, আমার এলাকার মানুষরা এরকমভাবে আনন্দ করছে বা এরকমভাবে সেলিব্রেট করছে। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কবি কিন্তু হ্যাপি নয়, আমাদের কবি কিন্তু গর্বিত নয়। এই যে এরকমভাবে হিংস্রভাবে তার প্রজাতির মানুষ, তার উপজাতির মানুষরা এইরকমভাবে যে হত্যালীলা করছে এবং তারা যে ঢোল বাজিয়ে আনন্দ করে নাচছে মানুষ মারবার পর, সেটাতে আমাদের কবির কিন্তু মোটেও আনন্দ হচ্ছে না। While he calls courage to his native dread of the white peace contracted by the dread, বলছে যে যারা সাদা চামড়ার মানুষ, তারা এই যুদ্ধটাকে শেষ করবার জন্য, শান্ত করবার জন্য, পিস আনবার জন্য, শান্তি আনবার জন্য কী চেষ্টা করছে না, তারা চেষ্টা করছে যে আফ্রিকান প্রজাতির মানুষগুলোকে শেষ করে দিতে, আফ্রিকান মানুষগুলোকে মেরে শেষ করে দিয়ে তারপর সেখানে শান্তি আসবে। মানে যতদিন এই আফ্রিকানরা থাকবে ততদিন তারা বিরোধ করবে, তারা ততদিন প্রতিবাদ করবে। তাই প্রতিবাদের ভাষাটাকে বন্ধ করে দেওয়ার জন্য, প্রতিবাদটাকে থামিয়ে দেওয়ার জন্য এই ইউরোপিয়ান লোকেরা হত্যা করবার চেষ্টা করছে। তাহলে দুটো প্রজাতি যারা একে অপরের বিরুদ্ধে লড়াই করছে, ইউরোপিয়ানরা এবং আফ্রিকানরা, দুজনেই ইকুয়ালি হিংস্র, দুজনেই ইকুয়ালি রক্তপিপাসু, এবং আমাদের কবি দুজনকেই ইকুয়ালি ধিক্কার জানাচ্ছেন। তার মতে আফ্রিকানরা মানুষ মারে, মানুষ মেরে তাদের গায়ের চামড়া ছিঁড়ে নিয়ে এসে সেগুলো দিয়ে ঢোল বাজিয়ে নৃত্য করে, আনন্দ করে, সেলিব্রেট করে। আর ইউরোপিয়ানরা শান্তি চুক্তির নামে, শান্তি স্থাপন করবার নামে মানুষগুলোকে মেরে একদম পুরো চিরশান্ত করে দেয়। এটা হয়ে গেল সেকেন্ড স্ট্যান্জা। থার্ড স্ট্যান্জায় আসছি। এগেইন brutish necessity wipes his hands upon the napkin of a dirty cause. আবার একটা মেটাফর ব্যবহার করা হচ্ছে। তোমাদের হাত যখন ময়লা হয়ে যায়, একটা কাপড়ে আমরা বা হাতটাকে মুছে নিই, অথবা জল দিয়ে হাতটাকে ধুয়ে নিই। এইরকমভাবেই
এই যে ব্রিটিশাররা যারা আফ্রিকাতে আসছে এবং আফ্রিকাকে দখল করবার চেষ্টা করছে, তারা এসে প্রথমে কি করছে না, আফ্রিকার সাধারণ মানুষগুলোকে হত্যা করে মারছে, তাদের সাথে যুদ্ধ করছে এবং যুদ্ধে পরাজিত করে তাদেরকে মেরে ফেলছে। এবং তারপর তাদের দায়িত্ব মুছে দেওয়ার জন্য, তাদের দায়িত্ব ঝেড়ে ফেলবার জন্য তারা ন্যাপকিন নিয়ে হাতগুলোকে মুছে নিচ্ছে। ন্যাপকিন একটা কাপড়ের রুমালকে বলা হয়। তারা একটা ন্যাপকিন নিয়ে তাদের হাতগুলোকে মুছে নিচ্ছে। তাহলে এখানে একটা কম্প্যারিজন করা হচ্ছে, একটা মেটাফর ব্যবহার করা হচ্ছে। ময়লা হাত ন্যাপকিনে পুছে নেওয়া, আর হত্যা করে রক্তমাখা হাত ন্যাপকিনে পুছে নেওয়া। কিন্তু ন্যাপকিনটাকে এখানে কি বলছে? ন্যাপকিন অফ আ ডার্টি কজ। ডার্টি কজ মানে তারা দেখাচ্ছে, সমাজকে বলবার চেষ্টা করছে যে না, মানে আমরা এসে এখানে হত্যা করিনি, অ্যাকচুয়ালি আমরা কি করেছি না, আমরা শান্তি স্থাপন করেছি। আমরা কাউকে মারতে চাইনি, কিন্তু শান্তি স্থাপন করবার জন্য কিছু লোক মরে গেছে, কি আর করা যায়। তাহলে তারা নিজেদের দায়িত্ব ঝেড়ে ফেলবার জন্য, তাদের হাতে রক্তের যে দাগ লেগে রয়েছে সেটাকে মুছে ফেলবার জন্য তারা এই শান্তি স্থাপনের বাহানাটা ব্যবহার করছে। পরবর্তীকালে গিয়ে তারা কি বলছে? তারা বলছে যে আসলে আমরা আফ্রিকাতে এলাম এই কারণেই যে আফ্রিকার লোকেরা তো বর্বর, তারা তো জানে না সভ্যতা কি। তাদেরকে সভ্যতার সঙ্গে পরিচিত করবার জন্য, তাদেরকে আধুনিক জীবনযাপনের সুখগুলো দেবার জন্যই আমরা আমাদের দেশ থেকে এত দূরে ছুটে এসেছি। ওরা বুঝতে চাইছিল না, তাই তাদের মধ্যে কয়েকজনকে আমাদের মারতে হয়েছে, কিন্তু আসলে আমরা ওদের ভালো করতেই এসেছি। এই রকমভাবে তারা মিথ্যে বাহানা দিচ্ছে মানুষগুলোকে হত্যা করবার, তাদের হাতের রক্তের দাগগুলোকে মুছে দেওয়ার, জাস্টিফাই করবার। Again, a waste of our compassion, as with the Spain. তাই আমাদের কবি বলছে যে এদের কাউকেই সহানুভূতি দেওয়া, মানে কিকিউ উপজাতির লোকেদের সাথে সহানুভূতি প্রকাশ করা অথবা ইউরোপিয়ানদের সাথে সহানুভূতি প্রকাশ করা, দুটোই বৃথা, সম্পূর্ণভাবে দুটোই বৃথা। কেন দুটোকে বৃথা বলছেন? কারণ এখানে কবি একটা আবার কম্প্যারিজন নিয়ে আসছে, এবং এখানে এই কম্প্যারিজনটাকে অ্যালিউশন বলা হয়। তোমাদেরকে অ্যালিউশন পড়িয়েছি আমি। অ্যালিউশন হচ্ছে যখন একটা কোনো ঐতিহাসিক ঘটনাকে রেফার করা হচ্ছে কবিতার মধ্যে, সেটাকে অ্যালিউশন বলা হচ্ছে। এখানে আমাদের কবি স্পেনের যে সিভিল ওয়ার হয়েছিল তার সাথে অ্যালিউশন ইউজ করছেন। কি হয়েছিল স্পেনে? না, স্পেনে দুটি দলের মধ্যে একটা লড়াই লেগে গেছিল। স্পেন কাদের হাতে থাকবে, কার ক্ষমতায় থাকবে, তাই দুটো প্রান্তের মানুষ একে অপরের বিরুদ্ধে লড়াই করতে শুরু করেছিল। এই সময় ব্রিটেন, ফ্রান্স, ইউরোপের যারা বাকি শক্তিশালী দেশ, তারা নিজেরা একটা সিদ্ধান্ত নিয়েছিল, তারা একটা চুক্তি সই করেছিল যে এটা স্পেনের ইন্টারনাল ম্যাটার, অভ্যন্তরীণ বিষয়, আমরা এই বিষয়ে নাক গলাবো না, স্পেন নিজেরাই এই বিষয়টাকে মিটিয়ে নেবে। তারা ভেবেছিল যে আমরা যদি নাক না গলাই তাহলে হয়তো খুব তাড়াতাড়ি যুদ্ধটা শেষ হয়ে যাবে, কিন্তু তা হয়নি। কারণ তলায় তলায় কিছু দেশ সাহায্য করেছিল এই যুদ্ধটাকে কন্টিনিউ করাবার জন্য। যেমন বলা হয় জার্মানি তলায় তলায় অস্ত্র সাপ্লাই করেছিল, যাতে যুদ্ধটা অনেক দিন ধরে কন্টিনিউ করে, অনেক দিন ধরে চলতে পারে। তো এখানে আমাদের কবি বলছেন যে ব্রিটেন আর ফ্রান্স চেষ্টা করেছিল যুদ্ধটাকে যাতে না এগোয়, আগুনে যাতে ঘি কেউ না ঢালে, কিন্তু তাতেও তো যুদ্ধটা চলেছিল। তাই ব্রিটেন আর ফ্রান্সের প্রচেষ্টাটা সম্পূর্ণভাবে বৃথা হয়ে গেছিল। ঠিক সেই রকমভাবেই এখন যদি আমি কারুর দিকে সহানুভূতি দেখাতে যাই, কিকিউ উপজাতির লোকেদের দিকে সহানুভূতি দেখাতে যাই, সেটাও বৃথা হবে। কারণ তারা সহানুভূতির যোগ্য নয়, তারা একদম হিংস্র ধ্বংসলীলার মত্ত হয়ে গেছে, এতটাই মত্ত হয়ে গেছে যে তারা মানুষের পিঠের থেকে চামড়া ছিঁড়ে নিয়ে এসে ঢোল বানিয়ে নাচছে, এতটাই মত্ত হয়ে গেছে যে তারা একটা সাদা চামড়ার ছোট বাচ্চা নিষ্পাপ শিশুকে কেটে মারছে। আবার যদি আমি যদি আমার সহানুভূতি ইউরোপিয়ানদের দিকে দেখাতে যাই, সেটাও বৃথা হবে। কারণ এই ইউরোপিয়ানরা আমাদের দেশে এসেইছে, আফ্রিকাতে এসেইছে আফ্রিকাকে গায়ের জোরে দখল করবার জন্য এবং আফ্রিকার মানুষগুলোকে শেষ করে দেবার জন্য। তাই কাউকেই সহানুভূতি জানানো, কম্প্যাশন দেখানো বৃথা হবে। দ্য গরিলা রেসলস উইথ দ্য সুপারম্যান, আবার মেটাফর। গরিলা বলতে এখানে আফ্রিকানদেরকে মিন করা হয়েছে। গরিলা যেন একটা প্রজাতির প্রাণী, অনেক বলা হয় যে ওই এপ, গরিলা এগুলো হচ্ছে বাঁদর, মাংকি প্রজাতির প্রাণী, এবং এই প্রাণী কিন্তু পরবর্তীকালে মানুষ এই
এপ গরিলা থেকেই কিন্তু বিকশিত হয়েছে, এটা অরিজিন অফ স্পিসিসে বলা হয়েছে। সরি, এই গরিলা বলতে এখানে আমাদের কবি আফ্রিকানদের মিন করছেন, কারণ আফ্রিকানরাও গরিলার মতন ওয়াইল্ড, স্ট্রং, পাওয়ারফুল, আনটেমড, আনকন্ট্রোলেবল, তাই জন্য আফ্রিকান মানুষকে গরিলার সাথে কম্পেয়ার করা হয়েছে। আর ব্রিটিশারদেরকে সুপারম্যানের সাথে কম্পেয়ার করা হয়েছে। কেন না, এদের হাতে অত্যন্ত বেশি ক্ষমতা রয়েছে। সুপারম্যান যেমন ভীষণ পাওয়ারফুল, তার হাতে প্রচুর পাওয়ার রয়েছে, সে যে ইচ্ছে তাই করতে পারে, তেমনই ব্রিটিশারদের হাতে এত অস্ত্রশস্ত্র রয়েছে, এত টাকা পয়সা রয়েছে যে তারা সুপারম্যান। তার মানে এই যে যুদ্ধটা কিকিউ উপজাতির সাথে ব্রিটিশারদের যে যুদ্ধটা, যেটাকে মাও মাও আপরাইজিং বলা হচ্ছে, এটা এমন একটা যুদ্ধ যেখানে একটা গরিলা, একটা পশু যেন একটা সুপারম্যানের সঙ্গে লড়াই করছে। এটা একটা ইনইকুয়াল ফাইট, এটা একটা এমন যুদ্ধ যেখানে কোনো সমতাই নেই। কোথায় একটা গরিলা, একটা প্রাণী, সে হাত দিয়ে লড়ছে, কোথায় একটা সুপারম্যান, তার কত মেশিন পাওয়ার রয়েছে। তাই জন্য এই একটা বৃথা যুদ্ধ, এটি একটা মিনিংলেস যুদ্ধ, এবং এই যুদ্ধে কোনো এক দলকে সহানুভূতি জানানো সম্পূর্ণভাবে বোকামি ছাড়া কিচ্ছু না। I, who am poisoned with the blood of both, where shall I turn, divided to the vein? এইখানে অবশেষে কবি এসে নিজের কথা বলছে। আর আমি শুরুতেই যেটা ইন্ট্রোডাকশানে বলেছিলাম, তোমাদের মনে আছে যে কবি কিন্তু অর্ধেক ইউরোপিয়ান, অর্ধেক আফ্রিকান। তাই জন্য কবি বলছেন যে আমার রক্তে দুটো দেশই মিশে রয়েছে, যেন দুটো দেশেরই বিষাক্ত রক্ত। মানে কবি দুটো দেশের উপর এতটা রেগে আছেন, এতটা ক্ষুব্ধ রয়েছেন, তিনি বলছেন দুটো দেশেরই রক্তটা যেন বিষাক্ত। তাই দুটো দেশের বিষাক্ত রক্ত আমার শরীরে মিশে রয়েছে, কিছুটা আমেরিকার, কিছুটা ইংল্যান্ডের, কিছুটা আফ্রিকার। আমি কোন দিকের হয়ে কথা বলি বলুন তো, আমি কোন দিকের সমর্থন করি বলুন তো? যার ধমনীগুলোই বিভক্ত, যার শরীরের ভেতর রক্তটাই দুভাগে বিভক্ত, সে কোন দিকে সাপোর্ট করবে, কোন সাইডের হয়ে কথা বলবে? মানে ইনডাইরেক্টলি আমাদের কবি বলতে চাইছেন যে যেহেতু আমি একজন হাইব্রিড, আমি একজন আধা ইউরোপিয়ান আধা আফ্রিকান, আমি কোনো পক্ষেরই সমর্থন করতে পারছি না, কারণ আমার চোখে দুপক্ষই ভুল। এইরকমভাবে হত্যা করা মানুষকে দুপক্ষেরই অন্যায়, এবং তাই জন্য আমি কাউকেই সমর্থন করতে পারছি না। তিনি তার রক্তকে বিষের সাথে কম্পেয়ার করছেন, বলছেন আমার শরীরে দুপক্ষেরই বিষাক্ত রক্ত রয়েছে। কেন না, তিনি দুপক্ষকেই ভুল বলে প্রমাণ করবার চেষ্টা করছেন। I, who have cursed the drunken officer of British rule, how choose between this Africa and the English tongue I love? বলছে আমি ব্রিটিশদেরকে অবশ্যই গালাগাল দিয়েছি, অভিশাপ দিয়েছি। তারা যেরকমভাবে এসে আমাদের দেশকে দখল করবার চেষ্টা করেছে, আমাদের দেশের ওপর তারা গায়ের জোর ফলাবার চেষ্টা করেছে, সেই জন্য আমি অবশ্যই ব্রিটিশারদেরকে ধিক্কার জানাচ্ছি। যে ব্রিটিশ অফিসার মদের নেশা করে আমাদের দেশের মানুষকে হত্যা করেছে, আমাদের দেশের মানুষের ওপর অত্যাচার করেছে নেশাগ্রস্ত হয়ে, সেই ব্রিটিশারদের আমি ধিক্কার জানাচ্ছি। কিন্তু এই ব্রিটিশারদেরই মুখের ভাষা ইংলিশ ভাষা, সেই ভাষাকে আমি ভালোবাসি, সেই ভাষাকে আমি কিভাবে ধিক্কার জানাবো? ইন্ট্রোডাকশন ভিডিওটা যখন তোমরা দেখেছো পোস্ট কলোনিয়ালিজমের ওপর, আমি বলেছি যে কোশ্চেন অফ ল্যাঙ্গুয়েজ খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক। কোন ভাষায় কথা বলবে কলোনাইজড দেশের লোকেরা? তারা কি নিজেদের মাতৃভাষায় কথা বলবে? যদি শুধুমাত্র মাতৃভাষায় লেখা লেখে কবিরা, তাহলে সেই কবিতা গোটা বিশ্বের কাছে পৌঁছাবে না। কিন্তু যদি সেই কবিতা ইংরেজি ভাষায় লেখে, কলোনাইজারদের ভাষায় লেখে, তাহলে সেই কবিতা গোটা বিশ্বের কাছে অবশ্যই পৌঁছাবে। কিন্তু নিজের মাতৃভাষার সঙ্গে কোথায় জাস্টিস করাটা হলো? মাতৃভাষাকে তো আর হেল্প করা হলো না। তাই জন্য এই ল্যাঙ্গুয়েজ কোশ্চেন বারবার উঠে আসে পোস্ট কলোনিয়াল লিটারেচারে, এবং এখানেও উঠে আসছে। কবি বলছেন ইংলিশ টাং আই লাভ। তাহলে এখানে দেখো, ল্যাঙ্গুয়েজ না বলে ইংলিশ ল্যাঙ্গুয়েজ না বলে ইংলিশ টাং বলা হয়েছে। কেন?
না ল্যাঙ্গুয়েজটা, কথা ভাষাটা বলবার জন্য তো জিভ দিয়েই আওড়াতে হয়, কথাটা বলতে হয়, তাই ভাষা না বলে জিভ বলা হচ্ছে। এটা হলো মেটোনিমি। মেটোনিমি মানে চেঞ্জ অফ নেম। দ্য পেন ইজ মাইটিয়ার দ্যান দ্য সোড, বুঝিয়েছিলাম আমি। মানে পেন বলতে এখানে কাকে মিন করা হচ্ছে? যারা লেখক। সোর্ড বলতে কাকে মিন করা হচ্ছে? যারা যোদ্ধা। তাহলে একজন যোদ্ধার থেকে একটা লেখকের বেশি ক্ষমতা। ঠিক সেই রকমভাবেই কবি বলছেন ইংলিশ টাং আই লাভ। টাং মানে এখানে জীব নয়, ইংলিশদের জীব আমার ভালো লাগে না, ইংলিশদের ভাষাটা আমার ভালো লাগে। তাহলে ইংরেজদের ভাষা, যেটাকে আমি এত ভালোবাসি, যে ভাষায় আমি কবিতা লিখি, যে ভাষায় আমি কথা বলি, সেই ভাষাটাকে আমি কি করে প্রত্যাখ্যান করব? আর তা বলে কি আমি আমার নিজের আফ্রিকাকে প্রত্যাখ্যান করব, আমার মাতৃভূমিকে? না, আমি সেটাকেও প্রত্যাখ্যান করতে পারছি না। তাই আমি কোনো একদিকের হয়ে কথা বলতে পারছি না, না ব্রিটিশের হয়ে কথা বলতে পারছি, না আফ্রিকার হয়ে কথা বলতে পারছি। বিট্রে দেম বোথ অর গিভ ব্যাক হোয়াট দে গিভ। আমি কি তাহলে কারুর হয়ে যখন কথা, একদিকের হয়ে কথা বলতে পারছি না, একদিককে সমর্থন করতে পারছি না, তাহলে কি করা উচিত? আমি কি দুজনের সাথেই বিশ্বাসঘাতকতা করব? দুজনের সাথেই কি আমি দুজনের থেকেই কি মুখ ঘুরিয়ে নেব? আফ্রিকার থেকে আর ইংল্যান্ডের থেকে দুজনকেই কি আমি ত্যাগ করব? অথবা তারা দুজনে আমাকে যেটা দিয়েছে তার প্রতিদান আমি দেব? হাউ ক্যান আই ফেস সাচ স্লটার অ্যান্ড বি কুল? হাউ ক্যান আই টার্ন ফ্রম আফ্রিকা অ্যান্ড লিভ? লাস্ট দুটো লাইনে কবি বলছেন যে আমি কিভাবে এরকমভাবে একটা ধ্বংসলীলা, স্লটার মানে মৃত্যু, মানুষকে মেরে ফেলা, কেটে ফেলা, এইরকমভাবে যে একটা মৃত্যু ধ্বংসলীলা চলছে, সেটা আমি কিভাবে মেনে নিই, কিভাবে আমি নিজের চোখের সামনে এটাকে দেখব এবং মেনে নেব? আমি কিভাবে আমার নিজের প্রিয় ভালোবাসার আফ্রিকার থেকে মুখ ঘুরিয়ে থাকব? আমার পক্ষে আফ্রিকার এই অবস্থা দেখে মুখ ঘুরিয়ে নিয়ে থাকা, চুপ করে বসে থাকা সম্ভব নয়। তবে আমি আফ্রিকার যারা নেটিভ লোক, যারা কিকিউ উপজাতির লোক, আমি তাদেরকেও সমর্থন করতে পারছি না, কারণ তারা অত্যন্ত হিংস্র হয়ে উঠেছে, তারা অন্যায়ভাবে অত্যাচার করছে মানুষের ওপর। আবার আমি ব্রিটিশারদেরকে তো একেবারেই সমর্থন করতে পারছি না, কারণ তারা আমাদের দেশে গায়ের জোরে শাসন কায়েম করবার চেষ্টা করছে। দুটো পক্ষই আমার চোখে ভুল। আমি কাউকেই দোষ দিতে পারছি না একা, আমি কাউকেই সঠিক বলে ঠাউরাতে পারছি না। তাই জন্য আফ্রিকার এই দুরবস্থা দেখে আমার মন ভেঙে যাচ্ছে। আমি কি করে আফ্রিকার থেকে মুখ ঘুরিয়ে বাঁচব? কবিতাটার নামটা নিয়ে একটু আলোচনা করা দরকার আছে। এ ফার ক্রাই ফ্রম আফ্রিকা মানেটা কি বলবার চেষ্টা করেছে? ফার ক্রাই মানে হচ্ছে অনেক দূর থেকে যদি কেউ কান্নাকাটি করে, সে কি কোন কারণে কাঁদছে, কিসের জন্য কাঁদছে বোঝা যায় না। তাই খুব দূরে গিয়ে যদি শোক জ্ঞাপন করো, সেটা বেকার হয়ে যাবে। আমরা বাংলায় বলি না, অরণ্যে রোদন। বাগধারা হয়তো পড়েছো বা শুনেছো কথায়। অরণ্যে রোদন মানে কি? বৃথা কান্না, কোনো মানে নেই। আমাদের কবি হয়তো সেটাই বলবার চেষ্টা করছেন যে আমার যে এই দুঃখ প্রকাশ, এটা বৃথা যাবে। কারণ কিকিউ উপজাতির লোকেরাও তারা মাও আপরাইজিং থামাবে না, তারাও তাদের ধ্বংসলীলা চালিয়ে যাবে, আর ব্রিটিশাররাও এদেরকে দমাবার জন্য, এদেরকে শেষ করবার জন্য, শান্তি স্থাপন করবার জন্য এই উপজাতির মানুষগুলোকে আমার চোখের সামনে কেটে কেটে ফেলে দেবে। আমাদের যে সবুজ তৃণভূমি, সেটা লাল রক্তে ভরে যাবে। তাহলে আমার কি করণীয়? আমার কি খালি দূরে থেকে চুপচাপ চোখের জল ফেলা, বৃথা কান্না কাঁদাই আমার একমাত্র কাজ? এটা একটা মানে হতে পারে, এ ফার ক্রাই ফ্রম আফ্রিকা। আরেকটা মানে হতে পারে, যেহেতু আমাদের কবি হাইব্রিড, যেহেতু আমাদের কবি অর্ধেক আফ্রিকান অর্ধেক ইউরোপিয়ান, পুরোপুরি আফ্রিকানও নয়, পুরোপুরি ইউরোপিয়ানও নয়, এবং তার বাড়ি হচ্ছে আফ্রিকা প্রপার মেনল্যান্ডেও নয়, আফ্রিকা থেকে একটু দূরে একটা ছোট দ্বীপে, যার নাম হচ্ছে সেন্ট লুসিয়া। এই দ্বীপের থেকে তিনি আফ্রিকাকে দেখছেন, মানে একটা দূর থেকে আফ্রিকাকে, নিজের দেশকে দেখা, একটা দেশের ভেতরে বসবাস করে সেই দেশের পরিস্থিতিকে বুঝে সেই দেশের নিয়ে কথা বলা এবং সেই দেশকে একটু দূর থেকে দেখা, তার মধ্যে কিন্তু একটা পার্থক্য আছে। তাহলে এটা একটা ডিস্টেন্ট ভার্সন অফ আফ্রিকান রিয়ালিটি। মানে কবি আফ্রিকার ভেতর থেকে আফ্রিকান রিয়ালিটিকে প্রেজেন্ট করছেন না, একটু দূর থেকে দাঁড়িয়ে আফ্রিকার রিয়ালিটিকে প্রেজেন্ট করছেন। সেই অর্থেও এ ফার ক্রাই ফ্রম আফ্রিকা।